বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা গল্পটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে গল্পের খানিকটা অংশ আমরা পড়িয়ে দিয়েছি। আজ পরবর্তী অংশ পড়াবো, আর আগামী ভিডিওতে গোটা গল্পটা কমপ্লিট করে দেব, বলে দেব কোন কোন অংশ থেকে শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা প্রবলতর রয়েছে। সবকিছু জানতে আজকের ভিডিও, গতদিনের ভিডিও এবং আগামীতে পোস্ট করা ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। মূল আলোচনা শুরুর আগে গতদিন আমরা কি কি পড়েছিলাম একটু সংক্ষেপে মনে করে নিই। সহায় হরি তার স্ত্রী অন্নপূর্ণার কাছে খেজুরের রস আনতে যাবে বলে বাটি বা ঘটি চাইল। অন্নপূর্ণা এবং সহায় হরির মধ্যে এরপর খানিকটা কথোপকথন হয়, যেখানে অন্নপূর্ণা সহায় হরিকে জানায়, আমাদের পরিবারে উৎসর্গ করা মেয়ে রয়েছে, আমাদের মেয়ের বিয়ে হয়নি, অথচ তুমি ড্যাং ড্যাং করে বিভিন্ন পাড়া ঘুরে বেড়াচ্ছ, তোমাকে এবং আমাদেরকে সমাজ থেকে একঘরে করা হবে। এরপর দেখা যায় সহায় হরি অন্নপূর্ণার বড় মেয়ে খেন্তি কিছু পাকা পুঁই ডাঁটা কোনো জায়গা থেকে চেয়ে চিনতে নিয়ে আসে। লোকের বাদ দেওয়া হলুদ হয়ে যাওয়া পুঁই ডাঁটা বাড়ি বয়ে আনবার জন্য অন্নপূর্ণা তার মেয়ে খেন্তিকে বকাবকি করে। যদিও পরবর্তীতে সন্তান স্নেহের বশবর্তী হয়ে সেই পুঁই ডাঁটাই তিনি রান্না করেন এবং তার মেয়ে তৃপ্তি ভরে পুঁই ডাঁটা খায়। এ পর্যন্ত আমরা পড়েছি। আজকের পর্বে আমরা দেখব সহায় হরিকে কালীময় ঠাকুর চণ্ডী মণ্ডপে ডেকে পাঠায়। কেন পাঠালো? দ্বিতীয় দেখব শাবল হাতে চুপি চুপি খেন্তি আর তার বাবা সহায় হরি বরজপোতার জঙ্গলের মধ্যে গেল। কি করলো তারা সেখানে গিয়ে? সেখান থেকে কি বাড়িতে নিয়ে এলো? তার প্রতিক্রিয়াই বা কি হলো? আর জানতে পারবো খেন্তির বিয়ে কেন ভেঙেছিল। আজকের পর্বটা খুব ইন্টারেস্টিং, এজন্য দ্বিতীয় এপিসোড বা দ্বিতীয় পর্বের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না, আর কমেন্টে লিখে জানাতে ভুলো না প্রথম পর্বের আলোচনা তোমার কেমন লেগেছে। কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকাল বেলা সহায় হরির ডাক পড়িল। সেই দিন বিকেল বেলাতে চণ্ডী মণ্ডপে সহায় হরিকে ডাকা হলো। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, অর্থাৎ সহায় হরি সেখানে পৌঁছানোর পর কালীময় সংক্ষিপ্ত একটু ভূমিকা করলো, মানে সামান্য একটু কথা শুরু করেই মূল প্রসঙ্গে তিনি চলে গেলেন। তিনি উত্তেজিত সুরে কি কি বললেন? সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেবে না, স্বভাব নইলে পাত্র দেবে না করে কি কাণ্ডই না করলে, অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। এখানে একটা ভূমিকা করে একটা অন্য প্রসঙ্গ টেনে এনে কালীময় সহায় হরিকে আর কি একটু ভৎসনা করলেন, একটু অপমান করলেন। তিনি কি বললেন? যে কেষ্ট মুখুজ্জের কথা মনে আছে, সব দিন বলতো ভালো স্বভাবের পাত্র না পেলে মেয়ের বিয়ে দেব না। শেষে কি কাণ্ড করলো? অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে নিয়ে কোনো রকমে মেয়ের সঙ্গে বিয়ে দিল, তবে সে রক্ষে পেল। অর্থাৎ ঘরে আইবুড়ো বা বিবাহযোগ্যা মেয়ে রাখা তৎকালীন সমাজে খুব কলঙ্কজনক একটা ঘটনা ছিল। সেই কলঙ্ক থেকে রক্ষা পেতেই আর কি কেষ্ট মুখুজ্জে শেষ পর্যন্ত ভালো পাত্র না পেয়ে বাধ্য হয়ে হরির ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেয়। তারা কি স্বভাব, মানে ওই হরির ছেলের কি স্বভাব আছে? রামবল, ৬-৭ পুরুষের ভঙ্গ, পচা ক্ষেত্রীয়। এইখানে এই জায়গাটা বুঝতে হবে, পচা ক্ষেত্রীয় বলতে কি বোঝানো হয়েছে। সেকালে সমাজের নিয়ম অনুসারে ক্ষেত্রীয় বলতে বোঝানো হতো অকুলীন ব্রাহ্মণ। এখানে এই ভঙ্গ, পচা ক্ষেত্রীয় বলতে এমন ব্রাহ্মণকে বোঝানো হয়েছে যারা
একটু নিচু দরের, কৌলিন্য বিধি মানে না। এখানে কালিময় বলছে আমি উঁচু মানের ব্রাহ্মণ, তার কথার হাবভাবে সে এটা ফুটিয়ে তুলছে। আর এখানে বোঝাতে চাইছে যে কেষ্ট মুখুজ্জে ভালো পাত্র করে শেষ পর্যন্ত পাত্র খুঁজে না পেয়ে ওই অকুলীন ব্রাহ্মণ হরির ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে তবে রক্ষা পায়। এটুকু তার ভূমিকা করা হয়ে গেল। এবার মেইন কথায় আসছে। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন, এই যে তোমার মেয়েটি 13 বছরের। আরো কিছু কথা বলতে যাচ্ছে, ডট ডট রয়েছে, কিন্তু সহায় হরি বাধা দিয়া বলিতে গেলেন এই শ্রাবণে 13-এ। অর্থাৎ এখানে কালিময় বলছে আমি অন্য বেশি দূরের কথা বলবো কেন, আগের কথা বলবো কেন, এই তোমার মেয়ে 13 বছর হয়ে গেল। সহায় হরি থামিয়ে বলছে না না, 13 হয়নি, এই শ্রাবণ মাসে ও 13 হবে। আহা, 13 আর 16 তফাৎ কি শুনি? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 85ই হোক, তাতে আমাদের দরকার নেই, সে হিসেব তোমার কাছে। কিন্তু পাত্তর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো একরকম উৎসুগ্গ করা মেয়ে। কালিময় বলছে আচ্ছা, তোমার মেয়ের বয়স 13 হোক, 16 হোক, 50 হোক, সেই হিসেব তুমি করো, কিন্তু সমাজে এভাবে তো চলতে পারে না। তোমার মেয়ে উৎসর্গ করা মেয়ে, ওই মেয়ের আশীর্বাদ হয়ে গেল বিয়ের আগে, তুমি বেঁকে বসলে, তুমি বাধা দিলে, তুমি তার বিয়েটা হতে দিলে না কেন বলতে পারো? আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তাই, 7 পাকের যা বাকি, এই তো মানে শুধু 7 পাকটুকু ঘোরেনি, আর তো সবই হয়ে গেছে। সমাজে বসে এসব কাজগুলো তুমি করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজে বামুনদের যদি জাত মারার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো, এরম করলে তো বামুনদের জাত মারা যাবে। এখানেও কিন্তু আমরা সমাজের কুপ্রথাগুলোর ইঙ্গিত পাচ্ছি। বাল্যবিবাহ, জাতিভেদ প্রথা, উঁচু নিচু ব্রাহ্মণদের মধ্যেও ভাগ, অর্থাৎ মানুষের মধ্যে শ্রেণী বৈষম্য, এগুলো কিন্তু এই জায়গায় ফুটে উঠছে। পাত্তর রাজপুত্তর না হলে পাত্তর মেলে না, গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। অর্থাৎ এর আগে আমরা যেটা জানতে পারলাম, সহায় হরির বড় মেয়ে খেন্তির বিয়ে ভেঙে গেছিল আশীর্বাদ হওয়ার পরে, সেই বিয়েটা ঠিক করে দিয়েছিল এই কালিময়। কার সঙ্গে? শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। লেখাপড়া নাই বা জানলো, সেই ছেলে লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রার না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি বাগান পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে, ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? কালিময় সহজভাবে বলল আমি যার সঙ্গে তোমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম, সে ছেলেটা পড়াশোনা নাই জানতে পারে, জজ ম্যাজিস্ট্রেট হওয়া লাগবে সমাজ এমন তো কোনো মানে নেই, বাড়ি বাগান পুকুর প্রচুর আছে, এমনকি তারা এবার প্রচুর আমন ধানও ফলিয়েছে, রাজার হাল ছিল। এবার লেখক আমাদের সামনে ইতিহাসটা তুলে ধরছেন। ইতিহাসটা হইতেছে এই যে মণিগাঁয়ের জায়গার নামটা মনে রাখবে, উক্ত মজুমদার মহাশয়, কোন মজুমদার? শ্রীমন্ত। পুত্রটি কালিময় ঠিক করিয়া দেন, মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময় ঠিক করিয়া দেন। কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মশাইয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছ থেকে অনেক টাকা ধারেন, অনেকদিন সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। গ্রামের লোকেরা এই কথাটা বলে যে শ্রীমন্ত মজুমদারের কাছ থেকে কালিময় প্রচুর টাকা ধার নিয়েছিলেন, প্রচুর সুদও বাকি পড়েছিল, তাই তিনি এই সহায় হরির মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে তিনি এই যে ঋণের বোঝা এর হাত থেকে একটা নিস্তার পাওয়ার চেষ্টা করেছিলেন। চতুর কালিময় ভেবেছিল আমি যদি শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে একটা ভালো মেয়ের বিয়ে দিয়ে দিতে পারি, তাহলে আমার ধারের টাকা কিংবা সুদের টাকাটা হয়তো শোধ করা লাগবে না। এই ভেবেই সে সহায় হরির মেয়ের সঙ্গে আর কি বিয়ে ঠিক করেছিল। এই গুজবে যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না।
কিন্তু লেখক বলছেন এটা একটা অবান্তর গুজব, এর কোনো ভিত্তি আছে বলে মনে হয় না। ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র। এটা হয়তো খারাপ প্রতিপক্ষ, দুষ্টু প্রতিপক্ষের একটা রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতেক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামের কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। অর্থাৎ মেয়ের আর কি আশীর্বাদ হয়ে যাওয়ার পর সহায় হরি জানতে পারে এই যে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে তার মেয়ের আশীর্বাদ হলো, এই ছেলেটি আদপে একটি দুশ্চরিত্র। কেমন, তোমরা বড় হয়েছো এটা বুঝতে পারবে। কুম্ভকার বধূ, পাড়ার কুমোরের এক বউ, কুমোর মানে যারা মাটির জিনিসপত্র তৈরি করে, এরকম কুম্ভকার বাড়ির এক বউয়ের সঙ্গে তার হয়তো অবৈধ সম্পর্ক ছিল, বা সেই বউকে কোনো কুরুচিকর প্রস্তাব দিয়েছিল, যে কারণে সেই কুম্ভকার বধূর আত্মীয় স্বজন এসে এই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে বেদম প্রহার করে, প্রচন্ড মারে। সেই কারণে এই ছেলেটি, এই পাত্রটি, এই হবু পাত্রটি কিছুদিন বিছনায় শয্যাশায়ীও ছিল। এরকম পাত্রে মেয়ের বিয়ের প্রস্তাব মনঃপূত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। এইরকম দুশ্চরিত্র ছেলের হাতে নিজের মেয়েকে তুলে না দিয়ে সহায় হরি মেয়ের বিয়ের সম্বন্ধ ভেঙে দেন। এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারলাম? প্রথম, কালীময় ঠাকুর সহায় হরিকে ডেকে একটু ভূমিকা করলো। কেমন ভাবে? অমুক তার মেয়ের জন্য ভালো পাত্র করে শেষে নিচু মানের ব্রাহ্মণের সঙ্গে বিয়ে দিয়েছে। এগুলো সমাজে বরদাস্ত করা হবে না। এই ভূমিকাটুকু ফাঁদবার পরেই মূল কথায় চলে এলো। তোমার বাড়িতে আইবুড়ো মেয়ে, আমি ভালো জায়গাতে বিয়ে ঠিক করে দিলাম, তবু তুমি সেই মেয়ের বিয়ে দিলে না। যে মেয়ের আশীর্বাদ হয়ে গেছে, সেই উৎসর্গ করা মেয়েকে তুমি যদি ঘরে বসিয়ে রাখো, বিয়ে না দাও, এটা কলঙ্কজনক ঘটনা। সমাজ কিন্তু তোমাকে একঘরে করতে পারে। এটাই সহায় হরিকে কালিময় বোঝালো। দিন দুই পরের কথা, সকালে উঠিয়া সহায় হরি উঠোনের বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিতেছিল, তাহার অনুতাপে বসিয়া আপন মনে তামাক টানিতেছিলেন। শীতকাল, ওই একটুখানি বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়ে রোদ্দুর এসে পড়ছে, সহায় হরি সেখানে বসে তামাক টানছে। এখানে বলে রাখা ভালো, এবং এটা আমার বলে রাখা কর্তব্য, তামাক বা নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। এগুলো কিন্তু ক্যান্সারের কারণ। পরের অংশ, বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল, মানে মা স্নান করতে চলে গেছে, চলো বাবা। সহায় হরি একবার বাড়ির পাশের ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিল, পরে নিম্নস্বরে বলিল, যা শিগগিরি শাবলখানা নিয়ে আয়, তাড়াতাড়ি শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত, মানে তিনি খুব উৎকণ্ঠা হলো তার, জোরে জোরে তামাক টানিতে লাগিলেন। মানে প্রচন্ড উত্তেজিত হয়ে জোরে জোরে তামাক টানছে, এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে, অর্থাৎ বাড়ির পিছনের দিকের যে দরজা, সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুহাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপর পিতা পুত্রিতে, মানে ভীষণ তৎপর হয়ে বাবা মেয়েতে সন্তর্পণে সাবধানে সম্মুখের দরজা দিয়া, সামনের দরজা দিয়ে বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছে ইহারা কারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। শীত কথার অর্থ হলো চুরি করার জন্য অন্যের বাড়ির দেওয়ালে গর্ত খোঁড়া বা দেওয়ালে সুড়ঙ্গ কেটে ঘরে প্রবেশ করা। অর্থাৎ আগেকার দিনে মাটির ঘর হতো বা বেড়ার ঘর হতো, সেখানে দেওয়াল কেটে সুড়ঙ্গ বানিয়ে ঢুকে যে চুরি করা হতো, একেই বলা হতো শীত কেটে চোর ঢুকেছে। তো এই বাবা মেয়ের ভাব দেখে মনে হচ্ছে এরা বুঝি শীত কাটতে, অর্থাৎ চুরির উদ্দেশ্যে কোনো একটা ক্রিয়াকাণ্ড করতে যাচ্ছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছে। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, এটা খুব ইম্পর্টেন্ট একটা শর্ট, মুখুজ্জ বাড়ির ছোট মেয়ের নাম কি? খুড়িমা। মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমার নবান্নটা মেখে আর খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে
আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। এখানেও কিন্তু একটা সামাজিক সংস্কার বা কুসংস্কারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মেয়েরা মাসের একটা নির্দিষ্ট সময়ে ঋতুমতী হয়, তখন বলা হয় তারা অশৌচ, তারা পুজোর জিনিসপত্র ধরতে পারবে না। ঠিক সেই কারণে মুখুজ্জে বাড়ির মেয়ে এসে আর কি অন্নপূর্ণাকে বলছে, মা বলেছে পুজোর ঘট ধরবে না, আর পুজোর কোনো কিছুতে হাতও দেবে না। নবান্নটাও যেহেতু একটা উৎসব বা একটা ধর্মীয় পার্বণ, তাই এতেও অংশগ্রহণ করবে না। মা বলেছে তুমি যদি একটু এগুলো করে দিতে। এখানে দুটো উৎসব সম্পর্কে তোমাদের বলে রাখি। সেই চাল বেটে নারকেল কোড়ার সঙ্গে মিশিয়ে বিশেষ পদ তৈরি করে নবান্ন উৎসব পালন হয়। এটা একটা ধর্মীয় উৎসব। আর একটা হচ্ছে ইতু পুজো। ইতু কথার অর্থ হলো সূর্য। অঘ্রাণ মাসের প্রতি রবিবার শস্য সম্পদের কামনায় ছোট ছোট মাটির ঘটে এই ইতু পুজো করা হয়। তাই দুটোই আর কি শুভ কাজ। আর প্রচলিত সংস্কার অনুযায়ী ঋতুমতী মেয়েরা এই কাজগুলোয় অংশগ্রহণ করতে পারে না। তাই মুখুজ্জেদের বাড়ির বউ এটা করেনি। সে তার মেয়েকে পাঠিয়েছে যে অন্নপূর্ণাকে ডেকে আনতে, যেন অন্নপূর্ণা এসে তাদের নবান্নটা একটু মেখে দেয়। নবান্নটা চালের গুঁড়ো দিয়ে, তারপর নারকেল কোড়া দিয়ে, সব দিয়ে মাখা হয়। আর তাদের ঘরের ইতু পুজোর ঘটগুলো যেন একটু নামিয়ে দেয়। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথে বাঁ ধারে এক জায়গায় কি কি গাছ দেখা যায় এটা মনে রাখবে। শেওড়া, বনভাট, রংচিতা, বনচালতা, গাছের ঘন বন, এগুলো আর কি বাংলার কিছু গাছগাছালি। শীতের সকালে এক প্রকার লতা পাতায় ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল হইতে ওডালে যাইতেছিল। লেজ ঝোলা হলদে পাখিটা কোন গাছে ছিল এটাও কিন্তু ভালো করে মনে রাখবে। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল। কে যেন কি খুঁড়িতেছে, অর্থাৎ মাটি থেকে খুঁড়ে ওঠাচ্ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহারা খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। কোন কাজ তুমি বুঝতে পারলে? মুখুজ্জেদের বাড়িতে নবান্ন মেখে দেওয়ার কাজ আর ঘটগুলো ইতু পুজোর ঘট নামানোর কাজ। বাড়ি ফিরিয়া দেখিল খেন্তি উঠোনের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে, অর্থাৎ মাথায় তেল লাগাবে। এখনো স্নান করেনি। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলে এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। দেখো, খেন্তি কিন্তু খুব সুকৌশলে কোথায় ছিলি এই প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেল। খেন্তি স্নান করিতে যাইবার একটু পরেই সহায় হরি সোৎসাহে, অর্থাৎ উৎসাহের সঙ্গে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন। ঘাড়ে করে একটা 15-16 কিলোর মেটে আলু নিয়ে কোথা থেকে যেন হাজির হলো। এবার তোমাদের মনে হতে পারে সের কি? উইকিপিডিয়া থেকে আমরা জানতে পারি 1 সের সমান সমান 933.1 গ্রাম, মানে ধরে রাখো 933 গ্রাম। তো এই রকম 15-16 সের ওজন হবে। এটাও কিন্তু খুব ভালো করে মনে রাখবে। একটা কি এনেছে? মেটে আলু নিয়ে আসলো। এসে বলল, ও পাড়ার ময়সা চৌকিদার রোজ বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ে ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই ভেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তার দাদা ঠাকুর বরং মানে নেও। এসে এই কথাটা সহায় হরি বলছে। ময়সা চৌকিদারের নাম। বলছে চৌকিদার আমায় বলেছে, ওই পাড়ার ময়সা চৌকিদার আমায় বলল যে তোমার বাবা বেঁচে থাকতে ঠাকুর, মানে সহায় হরি ব্রাহ্মণ, তাই বলছে ঠাকুর তোমরা তো এদিকে মাঝে মাঝেই আসতে, এখন আসো না। দেখো বেড়ার কাছে আমার অনেক মেটে আলু হয়েছে, তুমি বরং একটা নিয়ে যাও। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন,
বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? বরজপোতা একটা জায়গার নাম। যে ওই বনের মধ্যে তুমি খানিকক্ষণ আগে বসে কি করছিলে? সহায় হরি অবাক হইয়া বলিল, আমি? না না, আমি কখন? কক্ষনো না। এই তো আমি। সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, তিন কাল গিয়ে এক কালে আছে। অর্থাৎ আমরা বলে না একদম শেষ জীবনে এসে তুমি পৌঁছেছো, তোমার দুই কাল চলে গেছে, তিন কাল গিয়ে আর মাত্র এক কাল বাকি আছে, এখন মৃত্যুর পথে এগোচ্ছ, বুড়ো হয়েছো, মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গেছে, আর আর কি মনে মনে ভেবেছিলে আমি ঘাটে গেছি, আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কি যেন খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকাল নেই, পরকালও নেই, চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে করো করো, কিন্তু মেয়েটাকে আর এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাও কি জন্য? ওর মাথা খাওয়া কি জন্য? বলো তোমার তো আর ইহকাল পরকাল নেই, তোমার যা ইচ্ছে করো, কিন্তু ওই মেয়ে আমাদের খেন্তিকে কেন তুমি এই চুরির মধ্যে নিয়ে যাও? ইহকাল পরকাল কথার অর্থ, ইহকাল মানে এই জন্ম, পরকাল মানে হচ্ছে মৃত্যুর পরের পরজন্ম। বলছে তোমার আর এ জন্ম পরজন্ম কিছুই নেই, তুমি দুদিন পরে মরবে, তো এ এখন বয়স হয়েছে, ঠিক আছে, তুমি যা ইচ্ছে করো, মেয়েটাকে কেন এর মধ্যে নাও? সহায় হরি ঘাড় নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিত থাকিবার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে লাগিল। মানে ও ঘাড় নেড়ে আমি বরজপোতায় যাইনি এমন কিছু প্রমাণ দেখাতে চাইল, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথা যোগাইল না। কিন্তু তার স্ত্রী, তার বউ তার দিকে যেমন ভাবে তাকিয়ে আছে, তার সামনে বেশি কথা সে বলতে পারলো না। বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পৌর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। মানে ও তার বউয়ের দিকে তাকিয়ে একে তো কিছু বলতে পারছে না, কিছু যুক্তি সে দিল, কিন্তু সেই সব যুক্তির মধ্যে আগামাথা কোনো সম্পর্ক পাওয়া গেল না। এখানে একটা নতুন শব্দ কিন্তু তোমরা দেখলে, সেটা হচ্ছে পৌর্বাপর্য সম্বন্ধ, মানে আগাগোড়া সম্বন্ধ, বা আগের ও পরের ঘটনার মধ্যে মিল বা সম্বন্ধ, এটা কিছুই পাওয়া গেল না। আধ ঘন্টা পরে, কতক্ষণ পরে খেন্তি স্নান করে এসেছিল মনে রাখবে, খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্টে দাও তো। চুরি করতে যাওয়ার আগে, চুরি করতে যাওয়ার আগে সহায় হরি তার মেয়ে খেন্তিকে কি আনতে বলেছিল? চুরি করতে যাওয়ার আগে, বরজপোতার জঙ্গলে তারা এই মেটে আলু চুরি করলো, চুরি করতে যাওয়ার আগে খেন্তিকে সহায় হরি ঘর থেকে কি আনতে বলেছিল আমাকে কমেন্টে লিখে জানিও। তোমাদের জন্য আনন্দ সংবাদ, স্ক্রিনের ওপর তোমরা দেখতে পাচ্ছ সম্রাট এক্সক্লুসিভ ফার্স্ট সেমিস্টারের আমাদের যে সেমিস্টার সহায়িকা বেরোচ্ছে, তার একটা ছোট্ট এক ঝলক, কেমন বৈশিষ্ট্য থাকছে বইয়ে, কি কি রয়েছে বইয়ে, এটা নিয়েই আমরা এই পোস্টার তৈরি করেছি। পোস্টারে খুব স্পষ্টভাবে লিখে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই লেখা আছে আমাদের বইটা একটা শর্টের বই, একটা সহায়িকা বই, একটা প্রশ্নের বই এবং একটা সাজেশন বই, সবকটা কাজ একসঙ্গে করবে দুই মলাটের এই বইটা। তাছাড়া অন্যান্য বৈশিষ্ট্যগুলো তোমরা দেখে নিও, এটা আমি পোস্টও করে দেব। আমাদের বই খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, তোমরা জেনে গেছো 3 তারিখ স্কুল খুলছে না, স্কুল হয়তো 3 তারিখ খুলবে স্যারেদের জন্য, স্কুলে তোমরা যেতে পারবে 10 তারিখ থেকে। তো আমরা চেষ্টা করছি 10 থেকে 15 জুনের মধ্যে, অর্থাৎ স্কুল খুললেই সেই সপ্তাহের মধ্যেই আমাদের ক্লাস 11 সেমিস্টার সহায়িকা মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশ করা হবে। আমি এটুকু বলতে পারি, আমাদের বইগুলো তোমাকে মুগ্ধ করবেই করবে, আর বইয়ের মূল্য হবে ভীষণ কম, বাজার চলতি অন্যান্য সহায়িকার থেকে অনেকটা কম। এখনো দাম ঠিক হয়নি, তবে এটুকু বলছি 150 টাকা বা তার কমই হবে, লেখা থাকবে, এর উপর ডিসকাউন্টও তোমরা পাবে ইজিলি 100 টাকার মধ্যে। আশা করি তোমরা ভালো বইয়ের দোকান থেকে এই বইগুলো পেয়ে যাবে। আর অনলাইন থেকে নিতে গেলে যেমন
ডেলিভারি চার্জ লাগে বা অন্যান্য বিষয়, সেগুলো দিয়ে তুমি ফ্লিপকার্ট, অ্যামাজন থেকেও নিতে পারবে। তবে এটুকু কথা দিচ্ছি, বইয়ের মুদ্রিত মূল্য, লেখা দাম 150 টাকার বেশি হবে না, বরং কমই হতে পারে। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল, অর্থাৎ 30 মিনিট পরে খেন্তি স্নান করে বাড়ি ফিরল। সম্মুখস্থ অর্থাৎ সম্মুখে থাকা, সামনে থাকা মেটে আলুর দিকে একবার আড় চোখে চাহিয়া নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। সে কাপড় মেলছে উঠোনে রাখা আলনাতে। অন্নপূর্ণা ডাকিল, খেন্তি এইদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল, কারণ খেন্তি এটা অনুমান করতে পারছে মা ডাকছে, তার মানে এই চুরিটা হয়তো ধরা পড়ে গেছে। তারপর মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, ইতস্তত করছে যে যাব কি যাব না। ইতস্তত করতে করতে খেন্তি মায়ের সামনে গেল যে যাব কি যাব না, ভয় লাগছে। গেলে তার মা তাকে জিজ্ঞেস করলো, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মায়ের মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, একবার মায়ের মুখের দিকে তাকালো, তারপর ভূপতিত মাটিতে পড়ে থাকা মেটে আলুটার দিকে চাহিল, মানে চেয়ে দেখলো। পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশ ঝাড়ের মাথার দিকটাও চাহিয়া লইল। মানে কি করবে, মায়ের চোখে চোখ রাখতে পারছে না। একবার আলুর দিকে তাকাচ্ছে, মায়ের মুখের দিকে তাকাচ্ছে, আবার মায়ের মুখের দিকে তাকিয়ে বাঁশ ঝাড়ের দিকে তাকিয়ে পড়লো। তারপর কি হলো, তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। কিন্তু কোনো কথা সে বলছে না, কপালে তার ঘাম দেখা যাচ্ছে। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়াছিল, উত্তর দিল হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছিলে মেটে আলু চুরি করতে? সমর্থ মেয়ে, মানে সামর্থ্য মেয়ে, বিয়ের সামর্থ্য মেয়ে, যৌবন প্রাপ্ত মেয়ে, বিয়ের যুগ্গী হয়ে গেছে কোন কালে? সেই এক গলা বিজন বন, মানে একদম জনহীন অরণ্য, যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত। এ মেয়ে নিয়ে আমি কি করব মা? মানে এইভাবে একা একা আর কি বিলাপ বকতে লাগলো। মেয়েকে বকে বলল, তোকে নিয়ে কি আমি মরবো? ওই জঙ্গলের মধ্যে তুই গেছিস কি কারণে? আমি লোকের কাছে কি বলবো? একটা বিয়ের সামর্থ্য মেয়ে যে জঙ্গলের মধ্যে দিনের বেলায় বাঘ লুকিয়ে থাকে, সেই জঙ্গলে গেছে চুরি করতে। তোকে যদি গোসাইরা ডেকে পুলিশে ধরাতো, তোর কোন শ্বশুর বাঁচাতে আসতো? অন্নপূর্ণা যেই স্নান করতে গেল, সঙ্গে সঙ্গে সহায় হরি তার মেয়েকে বলল, তাড়াতাড়ি শাবল নিয়ে আয়। তারা দুজনে পার্শ্ববর্তী বরজপোতার জঙ্গল থেকে একটা মেটে আলু চুরি করে বাড়িতে নিয়ে এলো। তার প্রতিক্রিয়া কি হলো? স্বামীর এই চুরি মোটেই ভালোভাবে অন্নপূর্ণা নিলেন না। তিনি স্বামীকে যেমন ভৎসনা করলেন, তেমনি মেয়েকেও এই অনৈতিক কাজ করবার জন্য বকলেন। 2-3 দিন পর একদিন বৈকালে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা মা দেখবে এসো। এই ঘটনার 2-3 দিন পরে খেন্তি তার মাকে ধুলো বালি মাখা হাত নিয়ে এসে তার মাকে বলছে, মামা চলো একটা জিনিস দেখবে। অন্নপূর্ণা গিয়া দেখিলেন, ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কন্টিকারির জঙ্গল হইয়াছিল, খেন্তি ছোট বোনটাকে লইয়া মহা উৎসাহে তরকারির আওলাত করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটি মাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। গোটা বিষয়টা ভালো করে বোঝো। অন্নপূর্ণা গিয়ে দেখলো যে তাদের পাঁচিলের ধারে যে খোলা জমি ছিল, সেখানে অনেক পাথরকুচি গাছ আর
কন্টিকারির জঙ্গল হয়েছে। পাথরকুচি তো তোমরা চেনোই, ওই যে পাতার থেকে গাছ জন্মায়, আর কন্টিকারিও বাংলার এক ধরনের গাছ, এগুলো হয়েছে। খেন্তি ছোট বোনকে সঙ্গে নিয়ে সেখানে মহা উৎসাহের সঙ্গে তরকারি আওলাদ, আওলাদ মানে হচ্ছে অওলাদ, মানে বংশধর বা সন্তান। এখানে তরকারি অওলাদ বলতে বোঝানো হয়েছে তরকারি উৎপন্ন করার জন্য আর কি আয়োজন করছে। এবং ভবিষ্যম্ভাবী, যা ভবিষ্যতে আবশ্যিকভাবে হবে, নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে একটিমাত্র শীর্ণকায় মানে রোগা পুঁই শাকের চারা কি করেছে, একটা শুকনো কঞ্চির গায়ে ফাঁসি দেওয়া আসামির মতো আর কি কাপড় দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে। এই কাজটা করেছে, গায়ে ঝুলিয়ে আছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে, দিনের আলোয় এখনো বাহির হয় নাই। আর এই যে ওর মেয়ে ভাবছে এখানে অনেক ফলমূল হবে, সেই সব ফলমূলগুলো সে আদৌ লাগায়নি, ওগুলো তার মেয়ের মাথার মধ্যেই রয়েছে, অর্থাৎ আমি ভবিষ্যতে ফল লাগাবো, এখানে ফল হবে এগুলো, সেই সব ফল ফলাদির গাছ এখনো বাইরের আলো দেখেনি। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দুই পাগলি, এখন পুঁই ডাঁটায় চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়। কখন পুঁততে বলেছিল এটা মনে রাখবে, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলিল, কেন, আমি রোজ জল ঢালবো? অন্নপূর্ণা বলিল, দেখ, হয়তো বেঁচেও যেতে পারে, আজকাল রাতে খুব শিশির হয়। খেন্তি কত আশা নিয়ে একটা পুঁই চারা রোপণ করলো, আর এই পুঁই চারাটাই কিভাবে গল্পের শেষে একটা বিশেষ তাৎপর্য, বিশেষ বার্তা আমাদের দেয়, সেটা কিন্তু আমাদের জানতেই হবে। এজন্য আগামী পর্বের আলোচনা তোমাকে দেখতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। কি আগামী পর্বের ভিডিও তাড়াতাড়ি দিতে হবে তো? যদি মনে হয় হ্যাঁ, ইয়েস লিখে কমেন্ট করো। আর যেটা জানিয়েছিলাম, তোমাদের জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা বই, বাংলা ইংরেজি সহ একাধিক সাবজেক্টের বই আমরা প্রকাশ করছি। বেশ কিছু বিষয়ের বই আমরা যেমন প্রকাশ করছি, তেমন কিছু কিছু সাবজেক্টের বই সত্যি আমরা প্রকাশ করতে পারছি না, যেমন কমার্সের বই, কম্পিউটার সায়েন্স, অ্যাপ্লিকেশন আছে কিন্তু সায়েন্সটা নেই, নিউট্রিশন, ইকোনমিক্স। কারণ এই বিষয়ে স্যারেদের সঙ্গে আমরা যোগাযোগ করলে স্যারেরা বই লিখতে চাননি, কোনো ক্ষেত্রে অভিজ্ঞ শিক্ষকের খোঁজ আমরা পাইনি, যে কারণে কিছু বিষয়ের বই আমরা প্রকাশ করছি না। তবে আর্টসের ম্যাক্সিমাম সাবজেক্ট, সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অর্থাৎ সবকটাই প্রায়, আর বাংলা ইংরেজি আমরা কিন্তু সহায়িকা বই বা নোট বই প্রকাশ করছি। বই প্রকাশিত হবে মোটামুটি 10 থেকে 15 জুন তারিখে। তাহলে সবাই অবশ্যই একবার হলেও আমাদের বইটা দেখো, কেমন হয়েছে আমাকে জানিও। খুব শীত পড়িয়াছে। সকালে সহায়হরি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। উঠে দেখলো বড় মেয়ে খেন্তি নেই, তার অন্য দুই মেয়ে দোলাই গায়ে, এটা এক ধরনের বিশেষ শীত বস্ত্র যেখানে ডবল কাপড় থাকে। শীতের দিনে এই ধরনের জামা অনেকে পরে, তো সেই রকম ডবল কাপড়ের শীত বস্ত্র পরে কখন আর কি রোদ্দুর আসবে, রোদ্দুরের প্রত্যাশায়, রোদ্দুরের আশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রোদ্দুরের প্রত্যাশায় কোথায় দাঁড়িয়েছিল? একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জ বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। এবার সহায়হরি বলছে, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি এই শীত, মানে বলো কি শীত পড়েছে, সকালে উঠে একটা শীতের জামা পরতে তোর কি হয়? মনে রাখবে, এই যে সহায়হরি, খেন্তি, এরা কিন্তু খুব দরিদ্র, এদের কিন্তু অনেক জামা কাপড় আছে এমন নয়। আমরা গল্পে দেখতে পারবো খেন্তির একটি মাত্র শীতবস্ত্র আছে, তাও কিন্তু ছোট হয়ে গেছে। তারপর কি হলো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো? হ্যাঁ, দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায়হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখ ভালো করিয়া চাহেন নাই? খেন্তির এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। বাবা আজকে সকাল বেলাতে রোদ্দুর তখনও ওঠেনি, মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখলো তার মেয়ে
অত্যন্ত সুন্দরী হয়ে উঠেছে। অর্থাৎ তার মেয়ের রূপ লাবণ্য সুন্দরভাবে বাবার চোখে ধরা দিচ্ছে। বাবা মনে মনে ভাবলো, এতদিন কি আমি আমার মেয়ের মুখটা ভালো করে দেখিনি। জামার ইতিহাস নিম্নরূপ, মানে এই যে শীতের জামাটি তার বাবা পরতে বলল, সেই জামার ইতিহাসটা নিচে লেখা আছে। বহু বৎসর অতীত হইল, মানে বহু বছর আগে হরিপুরের রাসের মেলা হইতে, খুব ইম্পর্টেন্ট, হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। এই জামার মূল্য কত ছিল? 2.5 টাকা। সার্জ কি? এক ধরনের টেকসই গরম কাপড়, এটাকে বলা হয় সার্জ, এটা একটা ইংরেজি শব্দ। তো সেই কালো রঙের জামাটি 2.5 টাকা দিয়ে কিনে আনেন। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফু ইত্যাদি করা হইয়াছে। রিফু কি? জামা কাপড় ছিঁড়ে গেলে ছেঁড়া জায়গাতে সুতো দিয়ে আর কি সেলাই করাটাকেই বলা হয় রিফু করা। তো এই জামাটা অনেকবার ছিঁড়েছে, সেখানে অনেকবার রিফু পর্যন্ত করা হয়েছে। সম্প্রতি গত বৎসর হইতে খেমতির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সেই জামাটা তার গায়ে ঠিক মতো ফিট হয় না, কারণ গত বছর থেকেই খেমতির স্বাস্থ্যের উন্নতি হয়েছে, অর্থাৎ খেমতি মোটা সোটা বড় সড়ো হয়েছে। এই কারণে সংসারে এসব খোঁজ সহায় হরি রাখিতেন না, যে মেয়েদের জামা কাপড় নেই, মেয়েরা যে বড় হচ্ছে, এইসব খোঁজ সহায় হরি রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তি নিজস্ব ভাঙা টিনের তোরঙের মধ্যে উহা থাকিত। অন্নপূর্ণাও জানতো না যে জামাটা মেয়ের আর হচ্ছে না, মানে মেয়ের যে শীতবস্ত্র রয়েছে সেটা তার গায়ে আর ফিটিংস হচ্ছে না। সে কি করত? মানে খেন্তি কি করত? তার প্রিয় এই জামাটিকে সে নিজের তোরঙ্গের মধ্যে, টিনের তোরং মানে টিনের ট্রাঙ্কের মধ্যে গুছিয়ে রাখত। আজকে এ পর্যন্তই। শেষ হলো দ্বিতীয় এপিসোড। আর অন্তিম পর্ব বাকি রইল। আগামী ভিডিওতে আমি সেটা পোস্ট করে দেব। কেমন লাগলো এই 2 পর্বের আলোচনা আমাকে অবশ্যই লিখে জানিও। সবাই ভালো থেকো।